তো এখন আমরা দেখব লেনদেনের আসলে কি কি বৈশিষ্ট্য রয়েছে। সবকিছুরই কিছু বৈশিষ্ট্য থাকলে লেনদেনেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলির মাধ্যমে আমরা জানতে পারবো এটি আসলে লেনদেন কিনা। একটা জিনিস দেখা যায়, যত প্রকার লেনদেন রয়েছে সবই কিন্তু আসলে ঘটনা, কিন্তু সব ঘটনা কিন্তু আসলে লেনদেন নয়। তো এই কোন ঘটনাটি লেনদেন আর কোন ঘটনাটি লেনদেন নয়, এটি আমরা কিভাবে বুঝবো সেটা আমরা এখন দেখব। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, অর্থাৎ যখন একটি লেনদেন সংগঠিত হবে সেই লেনদেনটি অবশ্যই একটি মানি ফিগার অর্থাৎ একটি মানি টার্মস উল্লেখ থাকবে। ধরুন আপনি একটি সোফা ক্রয় করেছেন, তো সোফাটি আপনি ৮০০০ টাকা দিয়ে ক্রয় করেছেন। এই যে ৮০০০ টাকা রয়েছে এটি কিন্তু একটি মানি ফিগার, এবং এই ৮০০০ টাকার মাধ্যমে আপনি পরিমাপ করতে পারবেন যে এই সোফাটির দাম আসলে কত। সো এই অর্থের মাপকাঠিতে যদি পরিমাপযোগ্য না হয় তাহলে সেটি লেনদেন হবে না। আর্থিক অবস্থার পরিবর্তন, একটি লেনদেন অবশ্যই আর্থিক ঘটনার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। তো আর্থিক অবস্থার যে পরিবর্তন ঘটাতে পারে তার একটি হচ্ছে নিট পরিবর্তন, অর্থাৎ আপনার যে স্টেটমেন্ট রয়েছে তার দুই সাইডেই পরিবর্তন হবে। আর আরেকটি হতে পারে কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশনের যখন এখানে হয়তো ১০০ টাকা রয়েছে, এখানে হয়তো ১০০ টাকা রয়েছে, এখন যদি এটা বাড়ে, এটা বেড়ে যদি ২০০ টাকা হয় এবং এই সাইডেও যদি ২০০ টাকা হয়, সেটা হচ্ছে নেট পরিবর্তন। আর আমার যদি অ্যাসেটের দিকেই ১০০ টাকা বাড়ে এবং আমার অ্যাসেটের দিকেই ১০০ টাকা কমে, সেটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। এরপর লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য একটু আগে বলছিলাম যে দুটি পক্ষ, লেনদেনের অবশ্যই দুইটা পক্ষ থাকা লাগবে, যে পক্ষ সুবিধা দিবে তার অপর পক্ষ সুবিধা নিবে। এরপর দেখা যাক আর কি কি বৈশিষ্ট্য রয়েছে লেনদেনের। এরপর আসছে স্বয়ংসম্পূর্ণতা ও স্বতন্ত্র। প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ এবং প্রতিটি লেনদেন স্বতন্ত্র। আপনি আপনার বন্ধু রাকিবের কাছ থেকে ৫০০০ টাকা নিয়ে আপনি আপনার বন্ধু সাকিবকে ওই ৫০০০ টাকা দিলেন। ব্যাপারটি হয়তো একই সাথে ঘটেছে, কিন্তু দুটি কিন্তু আলাদা আলাদা লেনদেন। আপনি রাকিবের থেকে টাকা নিয়েছেন, এটি একটি লেনদেন, এবং আপনি রাকিবের থেকে টাকা নিয়ে আপনি যে সাকিবকে দিয়েছেন এটি আরেকটা লেনদেন। এই দুইটা লেনদেন কিন্তু একসাথে না। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে আমি তো ফার্স্ট রাকিবের থেকে টাকা নিলাম, টাকাটা নিয়েই তো আমি সাকিবকে দিয়ে দিলাম, কিন্তু ব্যাপারটা আসলে এমন না। দুটি সেপারেট এবং ইন্ডিভিজুয়াল লেনদেন। এরপর দৃশ্যমানতা, লেনদেন দৃশ্যমান হতে হবে, কারণ যখনই কোনো লেনদেন হবে তার একটি প্রমাণপত্র থাকবে এবং সেই প্রমাণপত্রের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে লেনদেনটি আসলে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। এরপর ঐতিহাসিক ঘটনায় যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে যে একটি লেনদেন বারবার সংগঠিত হতে থাকে। এবং ধরুন ক্রয় একটি প্রতিষ্ঠান বছরে কত ক্রয় করে, সো যদি একটি লেনদেন হয়ে থাকে সেটি আসলে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে, কারণ আপনি এই যে পারচেজ যে করছেন সেটি কিন্তু আপনি বছরের পর, আপনি 2020 সালেও পারচেজ করেছেন কিছু, আপনি 2021 সালেও পারচেজ করবেন, 2022 সালেও পারচেজ করবেন। আপনি যখন 2023 সালে এসে 2020 সালে আপনার কি পরিমাণ ক্রয় ছিল সেটা জানতে চাইবেন, সেটা কিন্তু আপনার ঐতিহাসিক ঘটনা। সো দ্যাটস ইট। এখন আমরা দেখব লেনদেন লিপিবদ্ধ করার কি কি ভিত্তি রয়েছে। লেনদেন লিপিবদ্ধ করার প্রথমত দুটি ভিত্তি রয়েছে। একটি হচ্ছে বকেয়া ভিত্তি, অর্থাৎ প্রাপ্য প্রদেয় ভিত্তি, আর আরেকটি হচ্ছে নগদান ভিত্তি। নগদান ভিত্তিতে আসলে এখন খুব বেশি ট্রানজাকশন করা হয় না বা হিসাব রক্ষণ করা হয় না, কারণ আপনি তখন একটি সেবাকে, তখন একটি আয়কে আয় হিসাবে ধরবেন যখন আপনি আয়টি জন্য অর্জন করে ফেলেছেন। অর্থাৎ আপনি হয়তো পণ্য বিক্রয় করেছেন ৫০০০ টাকার, কিন্তু আপনি এখনো টাকা পাননি, কিন্তু আপনি ৫০০০ টাকার পণ্য বিক্রয় করেছেন এবং এই ৫০০০ টাকার জন্য আপনি ৫০০০ টাকা পাবেন। সো এটা তো আপনার আয়, রাইট? কিন্তু আপনি যদি নগদান ভিত্তিতে দেখেন, আপনি ততক্ষণ পর্যন্ত আয় লিপিবদ্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার হাতে নগদ ক্যাশ না আসছে। আর ব্যবসায়ের সুবিধার জন্য অধিকাংশ প্রতিষ্ঠান বকেয়া ভিত্তি ব্যবহার করে থাকে। তো বকেয়া ভিত্তির প্রধান কথা আসলে কি? আয় তখনই লিপিবদ্ধ করা হবে যখন আয় অর্জিত হবে, অর্থাৎ যখন আপনি ৫০০০ টাকার পণ্য বিক্রয় করেছেন তখনই আপনি সেটাকে বিক্রয় হিসাবে ধরবেন। আর ব্যয় তখনই লিপিবদ্ধ করা হবে যখন ব্যয় সংঘটিত হবে, অর্থাৎ আপনি হয়তো অগ্রিম ভাড়া দিয়ে দিলেন, তো অগ্রিম ভাড়া দিয়ে দিলেন আপনি ১০,০০০ টাকা, প্রতি মাসে ৫,০০০ করে ২ মাসের আপনি ১০,০০০ টাকার ভাড়া অ্যাডভান্স দিয়ে দিলেন।
তো এই যে অ্যাডভান্স দিলেন, আপনার প্রতিষ্ঠান থেকে তো টাকা তো গিয়েছেই, কিন্তু আপনি কিন্তু এখনো 2 মাসের যে সেবা সেটা কিন্তু আপনি নেননি, কিন্তু আপনার ব্যয় কিন্তু ইতিমধ্যে সংগঠিত হয়ে গিয়েছে। সো ব্যয় তখনই লিপিবদ্ধ করতে হবে যখন ব্যয় সংগঠিত হবে। এরপর দেখা যাক নগদান ভিত্তি। নগদান ভিত্তির কথা খুবই সহজ। যখন নগদ আয়, অর্থাৎ যখন আপনার প্রতিষ্ঠানে নগদ আয় আসবে তখন সেটাকে আয় হিসাবে লিপিবদ্ধ করবেন, এবং যখন আপনার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে তখন আপনি সেটাকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করবেন। এটাই বেসিক্যালি লেনদেন লিপিবদ্ধ করার দুটি ভিত্তি, বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তি। এরপর দেখা যাক লেনদেন চিহ্নিতকরণ প্রক্রিয়া। আমরা লেনদেন কিভাবে চিহ্নিত করব? আমরা প্রথমে দেখব একটি ঘটনা। আমার এখানে 3টি ঘটনা রয়েছে: কম্পিউটার ক্রয়, ফরমায়েশ গ্রহণ অর্থাৎ অর্ডার নেওয়া, আর আরেকটি হচ্ছে ভাড়া প্রদান। এই 3টি ঘটনা আমরা এখন দেখব। এই 3টিকে আমরা বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করে আমরা শিখব এইগুলোই কোনটি আসলে লেনদেন আর কোনটি আসলে লেনদেন নয়। তো ঘটনা যখন আমরা পেয়ে গেছি, এরপর আমরা যাব বিচারের মাপকাঠিতে, যে আমরা বিচার করব আসলে এর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সম্পত্তি, দায় অথবা মালিকানা সত্ত্বের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। তো দেখা যাক, আমরা যখন কম্পিউটার ক্রয় করি, আমি ধরলাম যে আমি রায়ান্স কম্পিউটার থেকে 50,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করেছি। সো যে 50,000 টাকা দিয়ে আমি যে কম্পিউটার ক্রয় করলাম, এর মাধ্যমে তো আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, রাইট? কিভাবে ঘটেছে? আমার প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা চলে গিয়েছে। তো এটা তো ক্লিয়ার যে এটি আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, এটি আমার সম্পদ বাড়াবে, অবশ্যই বাড়াবে। সো এটি একটি লেনদেন। এরপর দেখা যায় ফরমায়েশ গ্রহণ অর্থাৎ অর্ডার নেওয়া। তো আমি যখন কোনো কিছুর অর্ডার নিব, ফরমায়েশ যখন আমি কোনো অর্ডার নিব, সো অর্ডার নেওয়ার সময় কি আসলে আমার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে? আমি তো মাত্র অর্ডারটি নিয়েছি, আমি তাকে এখনো পণ্য দেই নাই। আমার পণ্য দিতে হবে, কিন্তু আমি তো এখনো দেই নাই, আমি পণ্য এখনো পাঠাই নাই যে পণ্য ক্রয় করবে। সো আমার এখানে কোনো আমার ফরমায়েশ নেওয়ার কারণে আমার সম্পত্তির কোনো পরিবর্তন হচ্ছে না, আমার দায়ের কোনো পরিবর্তন হচ্ছে না, আমার মালিকানা সত্ত্বেও কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং পুরো আর্থিক অবস্থারই কোনো পরিবর্তন হচ্ছে না। আর যেখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না সেটা আসলে লেনদেন না। সো এটা লেনদেন না। এরপর দেখা যায় ভাড়া প্রদান। ভাড়া প্রদান, আপনি যে প্রতিষ্ঠানে ব্যবসা করছেন, অর্থাৎ যে বিল্ডিং এ আপনি ব্যবসা করছেন, সো সেই বিল্ডিং এর জন্য তো আপনাকে ভাড়া দিতে হয়, রাইট? সো এই ভাড়াটা একটা খরচ, এবং আপনি যখন ভাড়া দিবেন তখন আপনার প্রতিষ্ঠান থেকে আপনার নগদ টাকা চলে যাবে। আপনি যদি ব্যাংকের মাধ্যমে দেন, আপনার ব্যাংকের টাকা চলে যাবে। কিন্তু যেখান থেকে টাকা চলে যায়, আপনার কিন্তু সম্পত্তিতে সেটা ইফেক্ট ফেলবে, সেটা কিন্তু আপনার মালিকানা সত্ত্বে তো ইফেক্ট ফেলবে। তো ভাড়া প্রদান জিনিসটা কিন্তু আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। এটা যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, এটা লেনদেন।